সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের সাথে আমি আলোচনা করব সিলেক্টেড টপিকস ইন অর্গানিক কেমিস্ট্রি। এই কোর্স কোড আমাদের হচ্ছে 242803 চ্যাপ্টার। তোমরা জানো এখানে দুটি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2। 1 এ বিভিন্ন অ্যালকালয়েড নিয়ে আলোচনা করা আছে, ন্যাচারাল প্রোডাক্টস। আর চ্যাপ্টার 2 এ মেডিসিনাল কেমিস্ট্রি অংশটা নিয়ে আলোচনা করা আছে। চ্যাপ্টার 1 যেটা ন্যাচারাল প্রোডাক্টস, তার মধ্যে আমরা 1.1 যেটা কার্বোহাইড্রেটস, এই অংশটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা কার্বোহাইড্রেটস এ কিভাবে তোমার কার্বোহাইড্রেটস কি, এর ডেফিনেশন, এর পাশাপাশি কার্বোহাইড্রেটস এর শ্রেণী বিভাগ, এর ব্যবহার ইত্যাদি, বা এদের গুরুত্বটা কি আমাদের দৈনন্দিন জীবনে, সেটা আমরা আলোচনা করব। তো আসো আজকে আমরা শুরু করি কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা। আমরা যদি একটু আমরা স্লাইডে একটু পরে যাই, আমরা একটু আলোচনা করি কার্বোহাইড্রেট আসলে কি। যদি বলা হয় কার্বোহাইড্রেট আসলে কি, তাহলে বলা যায় যে কার্বোহাইড্রেটসে হাইড্রোকার্বনের হাইড্রেট, তোমার হচ্ছে কার্বনের হাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে কার্বনের হাইড্রেট। এই যে কার্বোহাইড্রেট আমরা তৈরি করি, কার্বোহাইড্রেট তৈরি করতে মূলত আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে ব্যবহার করে থাকি। এবং এখানে কার্বনের সাথে মূলত যে পানির অংশ, তারা 1:2 অনুপাতে সংযুক্ত থাকে। যদি আমরা সিম্পল একটা কার্বোহাইড্রেটের গঠন দেখতে চাই, তাহলে গঠনটা কার্বোহাইড্রেটের এমন হয়, দেখো এমন হয় যে মনে করো তুমি সি নিলা, একটা কার্বন পরমাণু সি, এর সাথে একটা পানির অণু নিবা, পানির অণু। তাহলে কার্বন সি এর সাথে আমরা যদি পানি নিই H2O, দেখো তাহলে এর গঠনটা এরকম হয়। আমরা যদি সি এটাকে এক্স ধরি, সি এর মান, আর পানি এর মান ওয়াই ধরে নিলাম। এই সাধারণত এখানে কার্বন হয় 1, আর এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2 হয়। তার মানে কার্বনের সংখ্যা যেটা, পানির অনুপাতটা তার থেকে দ্বিগুণ হয়। এভাবে কার্বোহাইড্রেট গুলো মূলত তৈরি হয়ে থাকে। এখন সকল কার্বোহাইড্রেট এই সূত্র বা সকল কার্বোহাইড্রেট তোমার যে এই ফর্মুলা মেনে চলবে, ব্যাপারটা তেমনটা হয় না। সকল কার্বোহাইড্রেট এই ফর্মুলা সবসময় মেনে চলে না। কোনো কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এই ফর্মুলার ব্যতিক্রম ঘটে। আবার কোনো কোনো কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর পাশাপাশি তোমার সালফার, নাইট্রোজেন এগুলো উপস্থিত থাকতে পারে। সে অনুযায়ী কার্বোহাইড্রেটের প্রাথমিকভাবে যে সংজ্ঞা দেওয়া হতো, সেই সংজ্ঞাগুলো পরবর্তীতে পরিবর্তিত হয়ে বলা হলো, তাহলে যেসব যৌগ পলিহাইড্রক্সি, যেসব যৌগ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, বা যাদেরকে আর্দ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করা যায়, তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। আমরা আমাদের স্লাইড গুলোতে পরে আসবো, আমরা একটু আলোচনা করি আগে, তাহলে সেগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলবো। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা যদি তুমি গ্রহণযোগ্য সংজ্ঞা নিতে চাও, তাহলে আমরা যদি বলি যেসব যৌগ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, বা যাদেরকে আর্দ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন উৎপন্ন করা যায়, তাদেরকে কার্বোহাইড্রেট বলে। এই কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি? কার্বোহাইড্রেটের যদি প্রধান উৎস দেখো তুমি, সেগুলো হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। অর্থাৎ কার্বোহাইড্রেট উদ্ভিদ ও প্রাণী থেকে আসে। প্রকৃতিতে আমরা দেখি যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট উৎপন্ন করে থাকে। তাহলে দেখো এই যে সবুজ উদ্ভিদ, এই প্রক্রিয়ায় আমাদের কি করে, কার্বোহাইড্রেট উৎপন্ন করে থাকে। এই যে কার্বন ডাই অক্সাইড, পানি, এই প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট সূর্যালোকের উপস্থিতিতে যে ক্লোরোফিল উৎপন্ন করে, সেখানে এই যে উপাদানটি CnH2nOn, এটাই মূলত কার্বোহাইড্রেট। এভাবে সবুজ উদ্ভিদ কার্বোহাইড্রেট তৈরি করে। এই যে কার্বোহাইড্রেট তৈরি করে, এই কার্বোহাইড্রেটের এরপরে আমরা যদি একটু আমাদের স্লাইডটা দেখি শুরুতে, তাহলে আমাদের কার্বোহাইড্রেটের এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য কিরকম হতে পারে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এদের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ ও কার্বনিল গ্রুপ অবশ্যই থাকে। এর পাশাপাশি এরা হচ্ছে কোনো উদ্ভিদের প্রাথমিক জৈব রাসায়নিক উপাদান। এদের আর্দ্র বিশ্লেষণ করলে অনুরূপ ধর্মবিষ্ট অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়।
কার্বোহাইড্রেট সমূহ আলোক সক্রিয় ধর্মবিষ্ট অ্যালডিহাইড ও কিটোন তো ইত্যাদি তাদের সাধারণ বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেট গুরুত্ব যদি দেখো তুমি, কার্বোহাইড্রেট গুরুত্বের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন পরিপাক প্রক্রিয়ায় শক্তি সরবরাহ করে থাকে। আমাদের দেহে শক্তি সরবরাহের প্রধান কাজই কার্বোহাইড্রেট করে থাকে। এছাড়া স্টার্চ অথবা গ্লাইকোজেন হিসেবে শক্তি সংরক্ষণ করে, অন্যান্য পরিপাক পরিক্রমার শক্তি সরবরাহ করে, কোষ ও টিস্যু গাঠনিক উপাদান তৈরি করে। কার্বোহাইড্রেটের যদি আমরা তার শ্রেণী বিভাগ দেখি কার্বোহাইড্রেটের, তাহলে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সুগার আর একটি হচ্ছে নন সুগার। একটা হচ্ছে সুগার বা চিনি, আরেকটি হচ্ছে নন সুগার। নন সুগারটাকে আমরা পলিস্যাকারাইড বলে থাকি। তাহলে সুগার বা চিনি যেটা বলতেছি সেটা কারা? যে সকল কার্বোহাইড্রেট তোমার মিষ্টি দানাদার ও পানিতে দ্রবণীয় তাদেরকে আমরা সুগার বা চিনি বলে থাকি, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ। আর নন সুগার হচ্ছে তোমার, নন সুগার হচ্ছে কারা? নন সুগার হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটে আর্দ্র বিশ্লেষণে তুমি করলে বহু মোল মনোস্যাকারাইড উৎপন্ন করতে পারবে। তাহলে এখন মনোস্যাকারাইডটা আসলে কি? তাহলে আমরা সুগার বা যে চিনি বললাম এটাকে আবার মনোস্যাকারাইড ও অলিগোস্যাকারাইড হিসেবে ভাগ করতে পারি। মনোস্যাকারাইড হচ্ছে যাকে আর্দ্র বিশ্লেষণ করলে তুমি এক অণু সুগার পাবে, সরলতম সুগার উৎপন্ন হবে, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। আর যখন 2 থেকে 10টি সরলতম সুগার উৎপন্ন হবে তখন সেটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। এখন দুটি যদি থাকে তাকে বলি ডাইস্যাকারাইড, 3টি থাকলে ট্রাইস্যাকারাইড, 4টি থাকলে টেট্রাস্যাকারাইড ইত্যাদি। আর যখন এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে তুমি 10-এর থেকে বেশি, 10-এর থেকে বেশি বা 10-এর ঊর্ধ্ব মনোস্যাকারাইড পাবে, তখন তাকে বলা হবে নন সুগার বা পলিস্যাকারাইড। তাকে বলবো আমরা নন সুগার বা পলিস্যাকারাইড। এখন এই নন সুগার বা পলিস্যাকারাইডের পরে তাহলে আমরা কার্বোহাইড্রেটকে দুটি ভাগে ভাগ করলাম, একটি হচ্ছে আমার সুগার আর একটি নন সুগার। এরপরে আমরা একে আমরা আরো দুভাবে ভাগ করতে পারি বিজারক বা বিজারণ ধর্মের উপর ভিত্তি করে। একটি হচ্ছে রিডিউসিং সুগার আর একটি হচ্ছে নন রিডিউসিং সুগার। একটি হচ্ছে বিজারক চিনি আর একটি হচ্ছে অবিজারক চিনি। বিজারক চিনি কারা? যাদেরকে তুমি বিজারিত করতে পারবে, ফেলিং দ্রবণ, টলেন বিকারক, বেনেডিক্ট দ্রবণ, এবং যারা জলীয় দ্রবণে মিউটা ঘূর্ণন প্রদর্শন করে তাদেরকে বিজারক চিনি বলে। আর অবিজারক চিনি কারা? যারা ফেলিং দ্রবণ, টলেন বিকারক, বেনেডিক্ট দ্রবণ এদের দ্বারা যাদেরকে তুমি বিজারিত করতে পারবে না এবং যারা মিউটা ঘূর্ণন প্রদর্শন করে না তাদেরকে বলা হয় অবিজারক চিনি। আবার এদের যে ফাংশনাল গ্রুপ থাকে তার উপর ভিত্তি করেও আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অ্যালডোস আর একটি কিটোস। অ্যালডোস কারা? যে সকল মনোস্যাকারাইডে অ্যালডিহাইড মূলক বিদ্যমান, যে সকল মনোস্যাকারাইডে অ্যালডিহাইড মূলক বিদ্যমান তারা হবে অ্যালডোস। আর যাদের মধ্যে কিটোস গ্রুপ থাকবে, কিটো মূলক, তাদেরকে বলবো কিটোস। তাহলে অ্যালডিহাইড মূলক থাকলে অ্যালডোস আর কিটো মূলক থাকলে তাদেরকে আমরা বলবো কিটোস। এখন আমরা একটু আমাদের যদি স্লাইড গুলোয় চলে আসি, স্লাইড গুলোর ইম্পর্টেন্ট যেগুলো আমি মুখে যেগুলো আলোচনা করলাম এরপরে দেখো, তাহলে আমরা স্লাইডে কার্বোহাইড্রেট আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ডস ইন দ্য প্লান্ট ওয়ার্ল্ড, তাহলে এটা হচ্ছে গ্লুকোজ, স্টার্চ, গ্লাইকোজেন ইত্যাদি কার্বোহাইড্রেট। এরপরে যদি আমরা তাদের দেখো, এরপরে যদি আমরা দ্বিতীয় স্লাইডে যাই, এর রিডিং গুলো তোমরা একটু পড়ে নিবা। এরপরে যদি দ্বিতীয় স্লাইডে যাই তাহলে দেখো দে অরিজিনেট অ্যাজ প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস। তারা কোন প্রক্রিয়ায় তৈরি হয়? তারা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। ফটোসিনথেসিস an endothermic reductive condensation of carbon dioxide requiring light energy and the pigment chlorophyll। তাহলে এই যে আমরা ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড পানি এবং এনার্জি এর উপস্থিতিতে এরা মূলত এই বিক্রিয়াটা করে থাকে। আমরা যদি কার্বোহাইড্রেটের এটা দেখি, দেখো তাহলে কার্বোহাইড্রেটের যে
সরি আমি শেয়ারটা আবার দিই নেই একটু। দেখো এটা যেটা আমরা বলতেছিলাম, তাহলে কার্বোহাইড্রেট দেখো গ্লুকোজ যেমন C6H12O6, আমরা আগেই বলছিলাম এটার ফর্মুলাটা হচ্ছে CnH2OM। এরকম যেখানে কার্বনের যে মান তার থেকে পানির মান দ্বিগুণ হয়, কার্বনের থেকে এই মানটা দ্বিগুণ হয়। তাহলে এই ফর্মুলাটা, আবার এই ফর্মুলা যে সবাই মেনে চলবে তেমনটাও হয় না। যেমন দেখো গ্লুকোজ এটা মেনে চলে, গ্লুকোজ C6H2O6। আবার দেখো আমরা সুক্রোজ নিয়েছি C12H2O11। তাহলে এক্ষেত্রে তোমার এক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়, তাহলে এরকম আমরা কার্বোহাইড্রেট গুলোর গঠন লক্ষ্য করতে পারি। তাহলে এরপরে দেখো, তাহলে কার্বোহাইড্রেট ক্ষেত্রে আমরা কি বললাম, তাহলে এট দ্য মলিকুলার লেভেল মোস্ট কার্বোহাইড্রেটস আর polyhydroxyaldehydes, polyhydroxyketones or compounds that yield either of these after hydrolysis। ওই যে বললাম যে কার্বোহাইড্রেট গুলো হচ্ছে পলিহাইড্রোক্সিঅ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সিকিটোন, অথবা যে সকল যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে এই পলিহাইড্রোক্সিঅ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সিকিটোন উৎপন্ন করা যায়, তারাই হচ্ছে মূলত কার্বোহাইড্রেট। আচ্ছা, তারাই মূলত কার্বোহাইড্রেট। এখন দেখো এখানে যে ভাষাগুলো লেখা আছে সেগুলো একটু তোমরা পড়ে নিবা নিজেরা। এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে সংজ্ঞায় যদি আমরা চলে যাই, সংজ্ঞা যেটা আমি তোমাদের বলে দিলাম সেটা দেখো। তাহলে কার্বোহাইড্রেটস আর polyhydroxyaldehyde, polyhydroxyketone or compounds that can be hydrolyzed to them। এরপর দেখো লেখা আছে কার্বোহাইড্রেট that cannot be hydrolyzed to simpler compounds is called a monosaccharide। যাকে আর তুমি হাইড্রোলাইজ করতে পারবা না, মনোস্যাকারাইড বলা হবে তাকে। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে এখানে কি, মনোস্যাকারাইড হচ্ছে তোমার সর্বনিম্ন একক অণু হিসাবে কার্বোহাইড্রেট অবস্থান করে, সর্বনিম্ন একক অণু হিসাবে। A carbohydrate that can be hydrolyzed to two monosaccharide molecules is called disaccharide। এটা আমরা বলছি, আর যখন অনেকগুলো হয় তখন তাকে পলিস্যাকারাইড বলা হয়। A monosaccharide may be further classified, ওই যে বলছিলাম অ্যালডোজ আর কিটোজ, দেখো যদি তাদের অ্যালডিহাইড গ্রুপ থাকে, an aldehyde group it is known as aldose, if contains a keto group ketose। এদেরকে আবার অ্যালডোজ এবং কিটোজ হিসেবে আমরা ভাগ করতে পারি। Depending upon the number of carbon atoms it contains, a monosaccharide is known as triose, tetrose, pentose, hexose and so on। An aldose, for example, is a 6-carbon monosaccharide containing an aldehyde group। A ketopentose is a 5-carbon monosaccharide containing a keto group। এটা আমরা আলোচনা করছি আগেই। তারপরে দেখো আমরা একটা ছক দেখি, একটু ছকটা তোমরা একটু লক্ষ্য করো। ছকটা দেখো, এখানে সিম্পলি কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড, আর এখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এর ভিতরে আমরা ধরছি ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। এটা হচ্ছে ট্রাইওস 3 কার্বন দিয়ে, 4 কার্বন দিয়ে, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, সেপ্টোস, অক্টোস। এখন বলছে ফাংশনাল গ্রুপ তাদের কি, একটা হচ্ছে অ্যালডোস আর একটা হচ্ছে কিটোস। তাহলে বলছে সুগারস হ্যাভিং অ্যান অ্যালডিহাইড ফাংশন অর অ্যান এসিটাল ইকুইভ্যালেন্ট। কিটোজে বলা হচ্ছে সুগারস হ্যাভিং এ কিটোন ফাংশন অর অ্যান এসিটাল ইকুইভ্যালেন্ট। এরপরে আবার রিঅ্যাক্টিভিটির উপর ভিত্তি করে রিডিউসিং, নন রিডিউসিং বলছিলাম, ওই যে বিজারক আর অবিজারক। তাহলে বিজারক কারা, যারা ওই টলেন বিকারক, বেনেডিক্ট দ্রবণ, ফেলিং দ্রবণ এদের দ্বারা বিজারিত হয়, যাদেরকে অক্সিডাইজ করা যায়। আর হচ্ছে যাদেরকে অক্সিডাইজ করা যায় না তাদেরকে বলি আমরা নন রিডিউসিং, তাদেরকে বলা হয় নন রিডিউসিং। এই ক্লাসিফিকেশনটা আমরা এর আগে আলোচনা করছি। এখন আমরা একটু মনোস্যাকারাইড কারা, তাহলে এটা নিয়ে আলোচনা করি। দেখো তাহলে বলা হলো মনোস্যাকারাইড হ্যাভ দ্য জেনারেল ফর্মুলা CnH2nOn, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের সংখ্যা সমান, হাইড্রোজেনের সংখ্যা থাকবে আমার তার থেকে দ্বিগুণ। সাফিক্স আছে OAC, সাফিক্স হিসেবে থাকবে। প্রিফিক্স হিসেবে ট্রাই, টেট্রা, পেন্টা এর সংক্ষিপ্ত রূপগুলো থাকবে প্রিফিক্স হিসেবে।
যাই হোক, এদের নাম হচ্ছে অ্যালডোস, কিটোস, এটা অলরেডি আলোচনা আমরা করে ফেলছি। আচ্ছা, এরপরে দেখো মনোস্যাকারাইড সিঙ্গেল সুগার ইউনিট ধরবো আমরা, সুগার ইউনিট সিঙ্গেল হলে মনোস্যাকারাইড, যদি ডাইস্যাকারাইড টু সুগার ইউনিট, অলিগোস্যাকারাইড বলবো 3 থেকে 10, 3 থেকে 10টি যদি মনোস্যাকারাইড থাকে তখন তাকে বলা হয় অলিগোস্যাকারাইড, আর মোর দ্যান 10 ইউনিটস এটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে মনোস্যাকারাইড হবে সিঙ্গেল ইউনিট হলে, ডাইস্যাকারাইড 2 ইউনিট, অলিগোস্যাকারাইড হবে 3 to 10 ইউনিট, এবং পলিস্যাকারাইড হবে more than 10 units. Monosaccharides cannot be converted into simpler carbohydrate, অর্থাৎ মনোস্যাকারাইডকে আর তুমি সিম্পল কোনো কার্বোহাইড্রেটে রূপান্তর করতে পারবা না। গ্লুকোজ and fructose are examples of monosaccharides. সুক্রোজ however is a disaccharide. এগুলো তোমাদের জানার কথা। এরপরে দেখো তাহলে এরকম সুক্রোজকে যদি আমরা হাইড্রোলাইসিস করি এনজাইম আর অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়। তার মানে সুক্রোজ থেকে দুটি মনোস্যাকারাইড তৈরি হয়, কাজেই সুক্রোজকে আমরা বলতে পারি যে এটি হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে সুক্রোজ ডাইস্যাকারাইড, সেখান থেকে মনোস্যাকারাইড হবে। এভাবে আবার দেখো there are only 2 trioses, the aldotriose glyceride and the ketotriose dihydroxyacetone। তাহলে এটা হচ্ছে অ্যালডোট্রাইওস, অর্থাৎ তিনটা গ্রুপ থাকলে এটা গ্লিসালডিহাইড আর ডাইহাইড্রোক্সি, এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন। এখানে মনে হয় হাইড্রোক্সির এসটা পড়েনি, ডাইহাইড্রোক্সি এসিটোন। আমরা যদি এদের স্টিওকেমিস্ট্রি দেখি তাহলে দেখো we will consider the stoichiochemistry of carbohydrates by focusing largely on the aldoses with 6 or fewer carbons। আচ্ছা, 6টা কার্বন থাকে। এখন এখানে কতটি কাইরাল কার্বন আছে? তোমরা কাইরাল কার্বন নিশ্চয়ই চিনো। কাইরাল কার্বন হচ্ছে অ্যাসেম্বলিক কার্বন, যে কার্বনগুলোর সাথে আমাদের তোমার 4টি হাতে 4টি ভিন্ন গ্রুপ থাকবে। আবার কখনো কখনো একই কার্বনে তোমার দুটি একই গ্রুপ থাকতে পারে, ওইটাকে আমরা সিউডো কাইরাল বলি। আচ্ছা, এই কাইরাল কার্বনের নাম্বারের উপর ভিত্তি করে এটাকে আমরা যদি কাইরাল কার্বন ধরি, তাহলে তোমার স্টিরিও আইসোমার বা অপটিক্যাল আইসোমার হতে পারে 2 এর পাওয়ার n। এই ফর্মুলা তোমরা জেনে থাকবে, 2 এর পাওয়ার n। তাহলে সেই হিসাবে অ্যালডোহেক্সোস, দেখো অ্যালডোহেক্সোসে আমরা কাইরাল কার্বন দেখতে পাই একটা, এই দুটা, এই তিনটা, এই 4টা কাইরাল কার্বন থাকে। তাহলে 2 এর পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার 4 এর স্টিরিও আইসোমার সম্ভব 16, নাম্বার অফ 16 এই স্টিরিও আইসোমার সম্ভব। এই যে গ্লুকোজ যেটাকে, তার 16 স্টিরিও আইসোমার সম্ভব হতে পারে। তাহলে এরপরে দেখো similarly there are 2 enantiomeric sets of 4 diastereomers। এটা নিজেরা তোমরা পড়ো। এটা হচ্ছে আমাদের ডি আর এল গঠন। ডি আর এল গঠন নিয়ে আমাদের একটু আলোচনা আছে। ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল এটা হচ্ছে তোমার রিলেটিভ কনফিগারেশনের সাইন। কনফিগারেশন কি তোমরা স্টিওকেমিস্ট্রির মধ্যে পড়ছো যে শূন্যে অবস্থিত অবস্থায় যৌগের যে ত্রিমাত্রিক দিকবিন্যাস, 3 ডাইমেনশন বা ওরিয়েন্টেশন, সেটা কনফিগারেশন বলা হয়। এই কনফিগারেশন তোমার নির্ধারণ করা হয় গ্লিসালডিহাইডের উপর ডিপেন্ড করে। গ্লিসালডিহাইডের আমরা একটু আগে তার গঠন দেখে আসছি। যদি গ্লিসালডিহাইডের গঠনের ক্ষেত্রে তার ওএইচ গ্রুপটি কাইরাল কার্বন, যে কার্বনটি গ্লিসালডিহাইডে একটি কাইরাল সেন্টার আছে, একটি কাইরাল কার্বন, ওই কাইরাল কার্বনের বড় গ্রুপটি ওএইচ যে যদি ডান দিকে থাকে তাহলে ক্যাপিটাল ডি কনফিগারেশন হবে, আর যদি সেটা বাম দিকে থাকে তাহলে সেটা ক্যাপিটাল এল কনফিগারেশন হবে। এটার উপর ডিপেন্ড করে কার্বোহাইড্রেট গুলোকে আমরা ডিএল গঠন বলে থাকি। এক্ষেত্রে যে তাদের ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপ থেকে সর্বদূরে অবস্থিত যে কাইরাল কার্বন, ফাংশনাল গ্রুপ থেকে সর্বদূরে অবস্থিত যে কাইরাল কার্বন, তাহলে দেখো কাইরাল কার্বন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে সবার দূরে কোনটা? এই কাইরাল কার্বনটা সবার দূরে। এখন তার ক্ষেত্রে তার ওএইচ গ্রুপটা কোন দিকে অবস্থিত? ডান দিকে, তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজের গঠন হবে এটা।
আর এই দেখো সর্বদূরত্বে বিশিষ্ট কাইরাল কার্বনের ওএইচ গ্রুপটা যদি বাম দিকে হয় তখন সেটা হবে এল গ্লুকোজের গঠন। এটাকে আমরা বলি পরস্পরের এনানসিওমার। তাহলে ডি আর এলটা হচ্ছে পরস্পরের এনানসিওমার। এনানসিওমার বলার আবার আরেকটি কারণ আছে, দেখো এখানে দেখো 1 নং যে কাইরাল কার্বন তার ওএইচ গ্রুপ ডান দিকে, আবার 2 নং এরটার ওএইচ গ্রুপ বাম দিকে। তাহলে ও যদি সমাবর্তিত আলোর তলকে ডান দিকে ঘুরায় তাহলে ও সমাবর্তিত আলোর তলকে বাম দিকে ঘুরাবে, এবং তাদের যেহেতু কনফিগারেশন পরস্পরের উল্টা তাহলে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো পরস্পরের এনানসিওমার। এনানসিওমার হবে কখন, যখন তাদের কনফিগারেশন পরস্পরের উল্টো হবে এবং একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে, তখন তল সমাবর্তিত আলোকে তারা একই কোণে ভিন্ন দিকে ঘুরিয়ে দিলে তখন তাদেরকে আমরা বলি এনানসিওমার। মূলত এ কারণে এদেরকে এনানসিওমার্স অফ গ্লুকোজ বলা হলো, এনানসিওমার্স অফ গ্লুকোজ। আচ্ছা গেল সেটা। এরপরে দেখো, it is important to specify the enantiomers of carbohydrates in a simple way. Suppose you had a model of one of these glucose enantiomer in your hand, you could of course use the RS system. এখন RS সিস্টেম দিয়ে আমরা যদি তাদের কনফিগারেশন ডিটারমাইন করতে চাই বা নির্ণয় করতে চাই, RS কনফিগারেশন নিশ্চয়ই তোমাদের পড়ার কথা, সেকেন্ড ইয়ারে নিশ্চয়ই পড়ছো, রেকটাস আর সিনিস্টার। এখানে যে কনফিগারেশন গুলো আমরা এ বি সি ডি বড় গ্রুপের ভিত্তিতে এবিসিডি কে করি, তখন বি আর ডি গ্রুপটি এভাবে থাকে উপরে এবং নিচে, যতদূর আমার মনে আছে এটা হচ্ছে এই এরকম যদি আমরা তাকে সাজাতে পারি, বি আর ডি এখানে, আর এ থেকে এ আর সি, এটার গঠনটা যদি এমন হয় তখন এটা এদিকে ঘুরবে এই। আর যদি এটা উল্টা হতো, বিডি উপর নিচে ঠিক থাকবে, এদিকে সি আর এদিকে এ হতো, তাহলে সেটা এদিকে হতো। তাহলে একটা হবে রেকটাস আর একটা হবে সিনেস্টার, সেটাকে আমরা বলি আরএস গঠন। এটাকে আমরা বলি আরএস গঠন বা আরএস সিস্টেমে আমাদের কনফিগারেশন। আমরা সেটা দিয়ে একটু দেখব। আচ্ছা তাহলে গেল। এরপরে ফিশার প্রজেকশন ফর্মুলা যদি আমরা চলে আসি, দেখো এগুলো আমি আর রিডিং গুলো পড়লাম না। ফিশার প্রজেকশন ফর্মুলা তোমাদের জানা আছে, এই ধরনের যে ফর্মুলা গুলো এগুলোকে আমরা ফিশার প্রজেকশন ফর্মুলা বলি। এটা হচ্ছে একটা গ্লিসালডিহাইড, এটা হচ্ছে আর গ্লিসালডিহাইড, এটা হচ্ছে এস গ্লিসালডিহাইড, এভাবে। এরপরে এদেরকে আমরা পরস্পর কনভার্ট করতে পারি। দেখো আল গ্লিসালডিহাইড থেকে আর গ্লিসালডিহাইড ফিশার প্রজেকশন। এরপরেরটা দেখো, এই হচ্ছে তাদের রোটেশন, ওই যে এ বি সি ডি যেটা বলছিলাম বা 1 2 3 4 গ্রুপ। এটা হচ্ছে এই যে ডি রাইবোস, রাইবোস মানে 5 কার্বন বিশিষ্ট হবে, তাহলে 2 আর 3 আর 4 আর মানে হচ্ছে তার 2 নং কার্বন 3 নং কার্বন 4 নং কার্বন তারা রেকটাসে আছে। এরপরে দেখো এটা 2 নং কার্বনে, পরেরটার ক্ষেত্রে কি হলো, এটা 2 নং কার্বন, এটা 3 নং, এটা 4 নং, এদের এটা বাম দিকে থাকার কারণে এটা সিনেস্টার হয়ে গেল 2s, বাকিগুলো আর। এরপরে এটা দেখো, এটা তাহলে 3 নাম্বারটা এস হবে, বাকি দুটো আর হবে, 2 4 আর হবে। তারপরে দেখো এটার 1 2 সরি 2 3 এরা এস হবে, এটা আর হবে। এভাবে আমরা তার গঠন বলতে পারি। এরপরে এটা ওই একই আগেরটার যে ফিশার প্রজেকশন মডেল অনুযায়ী। এরপর হচ্ছে ডি অ্যান্ড এল মনোস্যাকারাইড, ডি এবং এল মনোস্যাকারাইডের এটা আমরা আলোচনা করছি অলরেডি, যে ডি গ্লিসালডিহাইড এবং এল গ্লিসালডিহাইডের কনফিগারেশনের সাথে মিল রেখে এদেরকে করা হয়, এবং যে মনোস্যাকারাইড গুলো তাদের যে ফাংশনাল গ্রুপ যদি একাধিক হয়, প্রায়োরিটি সিরিজে যার অবস্থান উপরে তার থেকে সর্বদূরবর্তী যে কাইরাল কার্বন আছে, ওই কাইরাল কার্বনে তোমার যদি গঠনটি গ্লিসালডিহাইডের সাথে মিলে যায়, ডি গ্লিসালডিহাইডের সাথে মিলে যায়, তখন তাকে আমরা বলবো ডি মনোস্যাকারাইড, আর যদি এল এর সাথে মিলে যায় তখন তাকে বলবো এল মনোস্যাকারাইড। আচ্ছা তাহলে এরকম ডি গ্লিসালডিহাইড এল গ্লিসালডিহাইড ফিশার প্রজেকশন নিয়ে আলোচনা করা আছে, তোমরা এটা একটু পড়ে নিও রিডিংটা
এটা ওই সেম ওগুলো নিয়ে আলোচনা করা। ডি ফ্রুক্টোজ ইজ ফাউন্ড কম্বাইন্ড উইথ গ্লুকোজ, এটা ওই একই, ডি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নিয়ে আলোচনা করা। আমরা একটা চার্ট দেখি সর্বশেষ। দেখো একটা টেবিল আমাদের দেয়া আছে, কনফিগারেশন রিলেশনশিপস among the isomeric d-aldotetrose, d-aldopentoses and d-aldohexoses। আমরা যাত্রা শুরু করছি কোথা থেকে, চার্টটা একটু ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু অবশ্যই এখান থেকে নোট করবা। ডি গ্লিসালডিহাইড থেকে শুরু করছি আমরা, ডি গ্লিসালডিহাইড থেকে আমরা ইরিথ্রোস আর থ্রেরোস, অর্থাৎ কার্বন একটা করে বাড়িয়ে দিছি। গ্লিসালডিহাইডে কার্বন ছিল আমার 3টি, এবার আমার কার্বন করলাম কয়টি? 4টি। 4টি কার্বনের কনফিগারেশন একটু ভিন্ন। অপটিক্যাল আইসোমারিজমের সংখ্যা দেখো, এর দুটা ওএইচ একদিকে আছে আর এর একটা ওএইচ বামে একটা ডানে, তাহলে এটাকে বললাম, একটাকে বললাম এরিথ্রোস আর একটাকে বললাম থ্রেরোস। এরপরে আমরা আরেকটা কার্বন বাড়াবো, দুই কার্বন থেকে হলো 3 কার্বন, 3 কার্বন থেকে হলো 4 কার্বন, 4 কার্বন যখন হবে, সরি এটা ছিল 3 কার্বন, 3 কার্বন থেকে 4 কার্বন, 4 কার্বন থেকে এগুলো সব 5 কার্বন। 5 কার্বন হলে আমার কাইরাল কার্বন হবে 3টা। সেক্ষেত্রে আমরা তাদের দেখলাম, এটা দেখলাম রাইবোস, যখন 3টা ওএইচ গ্রুপ একই দিকে থাকে, ক্যাপিটাল ডি গঠন, ডি রাইবোস, ডি অ্যারাবিনোস, ডি জাইলোস আর ডি লাইজোস। এই হচ্ছে গঠনের উপর ভিত্তি করে। এখানে যে গঠনগুলো হয়, গঠনগুলোর ক্ষেত্রে তোমরা অপটিক্যাল আইসোমার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মেসো গঠন বা মেসো কম্পাউন্ড গুলোকে হিসাবের বাইরে রাখবো অবশ্যই, কারণ সেগুলো তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তোমাদের জানার কথা। এরপর যখন 6 কার্বন হয়ে যায়, দেখো রাইবোস থেকে আমার দুটো হলো অ্যালোজ আর অ্যালড্রোস, এই দুটো হলো। এবার অ্যারাবিনোস থেকে আমার তৈরি হলো গ্লুকোজ আর ম্যানোস, জাইলোস থেকে আমার তৈরি হলো গ্লুকোজ আর আইডোস, আর আমার জাইলোস থেকে লাইসোস থেকে তৈরি হলো গ্লাকটোস আর টেলোস। এই হচ্ছে আমাদের এই চার্ট। এখন আমরা যেটা পড়লাম আজকে, এই পড়ার মধ্যে তোমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের সংখ্যাটা শিখবা, সংখ্যাটার পরে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ শিখবা। শ্রেণী বিভাগের মধ্যে আমরা বলছিলাম কি, প্রথমে বলছিলাম সুগার নন সুগার, তাহলে এদের সংজ্ঞা, এদের পার্থক্য পড়বা। আবার এদের ক্লাসিফিকেশন, এদেরকে যে ভাগ করা হয়েছে সুগারকে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলো পড়বা। এরপরে আরেকটা ভাগ করছিলাম বিজারক চিনি, অবিজারক চিনি, তোমার রিডিউসিং, নন রিডিউসিং, এদের সংজ্ঞা পড়বা। এর পাশাপাশি এদের তোমার পার্থক্যটা পড়বা। এরপরে অ্যালডোস কিটোস এটা পড়বা। এরপরে যে আমরা মনোস্যাকারাইডের গঠনগুলো দেখলাম গ্লুকোজের, এগুলো ওই ফিশার প্রজেকশন, তাদের কনফিগারেশন এবং সর্বশেষ এই চার্টটি, এটি করবা। আমরা পরবর্তীতে যেটা করব, সেটা পরবর্তী ক্লাসে আমরা যে গ্লুকোজের বিভিন্ন স্ট্রাকচার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে লেকচারটা দেখে তোমরা নিজেরা যেটা বোঝো সেটা নোট করবা, আর নোট করার পরে পাশাপাশি তোমরা যে রাইটারের বই ফলো করো, ইংরেজি বাংলা যেটাই যে পড়ো, সেই বইটা একটু পড়ে নিবা সাথে। তো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্ত থাকলো। আমরা এর পরবর্তীতে পরের সপ্তাহে যদি তোমাদের সাথে 4th ইয়ার ক্লাস থাকে, তাহলে আমরা এই কার্বোহাইড্রেট অংশটার এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত।